ছাত্র এবং জনতার সম্মিলিত আন্দোলনের ফলে একটি নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সরকারটি অন্তর্বর্তীকালীন সরকার, কোনো পরিপূর্ণ কোনো গণতান্ত্রিক সরকার কিনা সেটা তো একমাত্র বোঝা যায় যখন কোনো সরকার সে দেশের সংসদে তাদের দায়বদ্ধতা, তারা সেখান থেকে কোনো তাদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারে। এখনো আমরা সেসব কিছু দেখি। কিন্তু তার আগে ছোট ছোট যে ঘটনাগুলো আগে বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে যে সাংবাদিক স্বাধীনতা আর মত প্রকাশের অধিকার নিয়ে যে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগগুলো ছিল, এখন তার থেকেও একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে সাংবাদিকরা রয়েছে। সেখানকার এই কয়েকদিন আগে 128 জন সিনিয়র সাংবাদিক, তাদেরকে যে সরকারি যে প্রেস অ্যাক্রিডিটেশন করে দেওয়া হয় সেটা বাতিল করে দেওয়া হয়েছে। অভিযোগ যে তারা একসময় শেখ হাসিনা সরকারের প্রতি দায়বদ্ধ ছিলেন, এই অভিযোগ। দ্বিতীয়ত, প্রথম আমরা দেখছি যে এই সাংবাদিক এবং সম্পাদক তাদের বিরুদ্ধে খুনের মামলা দেওয়া হয়েছে। তৃতীয়ত, এবং বেশ কিছু সাংবাদিক এবং তাদের সম্পাদক অনেকে তারা জেলের আটক রয়েছে। সাংবাদিকদের উপরে যে আমার মতো যেটা এক ধরনের আক্রমণ নতুন পরিবর্তিত সরকার করছে, যেটা আক্রমণ বলেই মনে হচ্ছে, এটা কেবলমাত্র কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বা কমিটি ফর প্রোটেকশন অফ জার্নালিস্ট এবং ভারতের সাংবাদিক সংস্থাগুলো যৌথভাবে তার প্রতিবাদ করেছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে তারা আপিল করেছে যে যেহেতু তিনি শান্তিকে নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি তাই তার সমাজে শান্তি প্রতিষ্ঠা করবেন, এটাই আশা করা যায়। সেক্ষেত্রে কোনো দেশের গণতন্ত্র রক্ষিত হচ্ছে কি হচ্ছে না, তার প্রধান মাপকাঠি হলো সেখানে সংবাদ মাধ্যম বা গণমাধ্যমের স্বাধীনতা পাবে। ফলে এটা তো একটা বিষয়। দ্বিতীয়ত, যে সার্বিক যে বিষয় যেটা আমরা এখন পর্যন্ত লক্ষ্য করছি, সেটা হচ্ছে যে সরকারকে দেখে মনে হচ্ছে সরকার কোনোভাবেই এখনো পর্যন্ত স্থিতিশীল হতে পারে। কারণ এই সরকার প্রকৃতপক্ষে একজন প্রধান উপদেষ্টা আছেন, কিন্তু কেন্দ্রীয় সরকারের প্রকৃত নিয়ন্ত্রক সেটা স্পষ্ট নয়। বিভিন্ন উপদেষ্টারা নিযুক্ত হয়েছেন, নতুন উপদেষ্টা নিযুক্ত হয়েছেন, তাদের নিয়ে এই আন্দোলনের যারা সমর্থক তারা ক্ষোভ প্রকাশ করছেন। অতীতে যারা শেখ হাসিনার সমালোচক ছিলেন তাদের অনেককেই আমি দেখছি এখন এই মুহূর্তে এই সরকার সম্পর্কে সমালোচনা শুরু করে। তো তারা অত্যন্ত ক্ষুব্ধ যে যেভাবে একটি গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করার প্রতিশ্রুতি দিয়ে বা বৈষম্য বলে তথাকথিত বৈষম্য ব্যক্তি এই সমাজ গড়ার প্রতিশ্রুতি দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হচ্ছে, সেই সরকারের কিন্তু লক্ষ্য এই মুহূর্তে যেটা হচ্ছে অনেকটা বেশি ভাবাবেগ নিয়ে প্রকৃত যে সমস্যা মানুষ যেখানে ভুগছে, আমি সাংবাদিক ছাড়াও বাকি যে সমাজে সেখানকার দ্রব্যমূল্য বৃদ্ধি, আর্থিক পরিস্থিতি, অজস্র কারখানা, শিল্প কারখানা যারা বন্ধ হয়ে যাচ্ছে, সেখান থেকে কোনো কাজ করছে না। দলে দলে ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো প্রায় আমি বলবো যে প্রায় ভেঙে পড়েছে, এরকম একটা অবস্থায় আছে। কারণ সেখানে চলছে সংঘাত যে আওয়ামী লীগের সময় যারা ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারা সকলেই হচ্ছে আওয়ামী লীগ শেখ হাসিনা স্বৈরাচারের পক্ষে ছিলেন। সেই জন্য এখন নতুন যারা গণতন্ত্রের পক্ষে তাদের সেখানে বসাতে হবে। এই ঘটনাগুলো শিক্ষা প্রতিষ্ঠানে ঘটছে, বহু শিক্ষককে জোর করে পদত্যাগ করানো হয়েছে। ভারতবর্ষের ক্ষেত্রে যেটা অনেক সময় অভিযোগ ওঠে যে এখানে একটা বিশিষ্ট মতের মানুষদেরই তাদেরকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কবজা করানোর চেষ্টা হয়। ঠিক ওখানে এই মুহূর্তে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিতে মূলত যারা জামায়াতে ইসলামী পন্থী শিক্ষাবিদ তারা সমস্ত জায়গায় তারা সেখানে উপাচার্য নিযুক্ত হয়েছেন। এবং সেই উপযাত্রে নিযুক্ত হওয়ার পরেও আমরা দেখছি যে উর্দু ভাষার বিরুদ্ধে বাংলাদেশের বাঙালিরা আন্দোলন শুরু করেছিলেন। আজকে সেখানে সর্বত্র উর্দু ভাষাকে বাধ্যতামূলক নয় আমি বলবো, কিন্তু ফিরিয়ে আনার একটা চেষ্টা এবং বাংলা ভাষাকে অবজ্ঞা করে কোথাও কোথাও এক একটি প্রতিষ্ঠান রবীন্দ্রনাথকে পর্যন্ত অবজ্ঞা করছেন, যিনি তাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা। তার বিরুদ্ধেই আমি বলবো যে কোনো ভাষা শিক্ষা থাকুক, প্রত্যেকটা ভাষা শেখাটা তো একটা খারাপ নয়, সেটা তো ভালো দিক। কিন্তু এমন কোন শিক্ষাক্রমের মধ্যে যে ধরনের শিক্ষাক্রম আমরা কোনো সবসময় জানি না, এখনো টুকরো টুকরো খবর পাচ্ছি। কারণ প্রকৃত সংবাদ এই মুহূর্তে দুর্ভাগ্যজনক ভাবে বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। প্রকৃত যে অবস্থা বাংলাদেশে তার রিফ্লেকশন, যেমন শেখ হাসিনার সময় একটা বলা যেতে পারে একতরফা সংবাদ প্রকাশিত হয়েছে, এখন আর এক ধরনের একতরফা সংবাদ প্রকাশিত। রাতারাতি যে সংবাদপত্রগুলিকে শেখ হাসিনাকে
প্রায় এশিয়ার মুক্তিযুদ্ধ বিশ্বের শ্রেষ্ঠতম নেত্রী বলে শিরোপা দিয়েছিল, একদিনের মধ্যেই তারা শেখ হাসিনাকে স্বৈরাচারী সংজ্ঞা দিয়ে হেডলাইন করছে। ফলে এই যে রাতে অর্থাৎ গণমাধ্যম গুলো এক ধরনের নিরপেক্ষতা বলতে বোঝায়, এখানে সবচেয়ে মেরুকরণ হয়ে গেছে। অর্থাৎ বাংলাদেশের এক কথায় আমি আপাতত প্রথম পর্যায়ে শেষ কথাটাই বলবো যে বাংলাদেশের গণতন্ত্র হলো শাসকের গণতন্ত্র। শাসক যে গণতান্ত্রিক অধিকার দেয় মানুষকে, তার পক্ষের মতামতটাই হচ্ছে গণতন্ত্র। বিরুদ্ধ মতটা কিন্তু সবসময়, এবং এটা অদ্ভুত ভাবে দেখা গিয়েছে, কখনোই তারা স্বীকৃতি পায়নি। হয়তো যার পরিণতিতে এমন একটা দেশ মাত্র 1971 সালে যারা স্বাধীনতা অর্জন করেছে, তাদের এখানে 19 বার সামরিক শাসন এবং সামরিক সমর্থিত সরকার এসে, এবং বারবার অভ্যুত্থান হয়, সেখানে সেনাবাহিনীর অভ্যুত্থান ঘটে, যেভাবে এই সরকারও প্রতিষ্ঠিত হয়েছে। এই এমন ঘটনা এরকম নয় আমরা ভারতে বা কখনো এরকম দেখি। গত 66 বছর 78 বছরের স্বাধীনতার ইতিহাস, এখানে সবসময় ব্যালটে সরকার পরিবর্তন হয়। সেই নিয়ে বিতর্ক থাকতে পারে, এটা ভিন্ন বিতর্ক, কিন্তু ব্যালট বা ইভিএম বিষয়ে সরকার পরিবর্তন। অটল বিহারী বাজপেয়ী পরাজিত হন, ইন্দিরা গান্ধী পরাজিত হন, রাজীব গান্ধী পরাজিত হন, অটল বিহারী বাজপেয়ী তো হেরেছেন আগেই বললাম, এবং কি মনমোহন সিং 10 বছর শাসনের পর পরাস্ত। এই মুহূর্তে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য ক্ষমতায় আছেন, সে অনেক কম সংখ্যাগরিষ্ঠত। এই যে পরিবর্তনগুলি যেগুলো আমরা দেখতে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি বাংলাদেশে কখনোই শিকড় গাড়ে। এইটার একটা দুর্ভাগ্যজনক, যে কারণে সেখানে সেনাবাহিনীর প্রকারান্তরে, অনেকটা পাকিস্তানের মতো সেনাবাহিনীর প্রকারান্তরে প্রচন্ড সমর্থনে যদি কোনো তথাকথিত গণতান্ত্রিক সরকারও হয়ে থাকে, সেই সেনাবাহিনীর একটা সমর্থন কিন্তু অত্যন্ত জরুরি হয়ে থাকে। এটা একটা দুর্ভাগ্যজনক বিষয়।